KTV Originals। ওয়েলকাম টু কালার বার। আমি শুভাঙ্গী। শুরু করছি বিনোদন জগতের খুঁটিনাটি খবর নিয়ে আজকের এন্টারটেনমেন্ট বুলেটিন কালার বার। 23শে জানুয়ারি মুক্তি পেতে চলেছে সৃজিত মুখার্জির আসন্ন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই। ইতিমধ্যেই ছবিটির ট্রেলার দর্শকদের সামনে মুক্তি পেয়েছে। এক রুকা হুয়া ফ্যাসলা নাটক থেকে অ্যাডপ্ট করা হয়েছে এই মুভিটি। আর গত শুক্রবার মুক্তি পায় এই সিনেমার একমাত্র গান তোমার ঘরে বসত করে কয়জনা। কলকাতা টিভি পৌঁছে যায় সং লঞ্চের অনুষ্ঠানে। কি বললেন গায়িকার রাপন্না ভট্টাচার্য, পরিচালক সৃজিত মুখার্জি, কৌশিক গাঙ্গুলি, কৌশিক সেন, অর্জুন চক্রবর্তী এবং বিভিন্ন কলাকুশলীরা দেখুন। নতুন করে তোমাদের লিরিক্স মুখস্থ করতে হবে না, এই গানটা সবার জানা। সৃজিত মুখার্জির আসন্ন ছবি সত্যি বলে সত্যি কিছু নেই প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে 23শে জানুয়ারি। আর ইতিমধ্যেই ট্রেলার রিলিজ হয়ে গিয়েছে। আর আজ সেই সিনেমারই গান তোমার ঘরে বসত করে কয়জনা রিলিজ হলো। কেমন হলো সেই গানটি, কি বলছেন কলাকুশলীরা, চলুন জেনে নেওয়া যাক। আমার সঙ্গে এখন রয়েছে সত্যি বলে সত্যি কিছু নেই গায়িকা রাপন্না ভট্টাচার্য। ইনস্টাগ্রাম থেকে জীবন চলা শুরু, গানের জগতে পা দেওয়া শুরু, তারপর সৃজিত মুখার্জি আপনাকে দেখলো, তারপর পরপর 3টে সিনেমা টেক্কায় রিলিজ হয়ে গেছে সত্যি বলে সত্যি কিছু নেই, আর এরপর উইঙ্কল টুইঙ্কল। একদম খুবই আনরিয়েল একটা ব্যাপার, একটা অসামান্য ফিলিং, অনুভূতি। তো সেক্ষেত্রে এই গানটা আমার জন্য আরও বেশি স্পেশাল। এই গানটির অনুভূতি আমার জীবনে খুবই অনন্য, সাধারণ। তো এই গানটি আসলে এতটাই প্রচলিত একটি গান যে এই গানটি যে আমার প্রথম জীবনের রেকর্ডিং হলো, সেটা একটা অসাধারণ ব্যাপার। আর তার সাথে সৃজিত মুখার্জির সাথে কাজ করার সুযোগ প্রথমবার জীবনে। তো এই গানটার সব দিক থেকেই আমার জন্য খুব স্পেশাল। তো বাকিটা তো আপনারাই বলতে পারবেন দর্শক হিসেবে কেমন লাগছে, কি বৃত্তান্ত। আশা করি সবার ভালো লাগবে, আশা করি। একদমই তাই। মেল ভার্সনে কৌশিকদা পেছনে বাজছে তার গান, আর ফিমেল ভার্সনে তোমার। কতটা চ্যালেঞ্জিং ছিল এই ব্যাপারটাকে ম্যানেজ করা? কৌশিকদা যেহেতু এই ভার্সনটা, ওনার একটি ভার্সন রিলিজ আছে, আমরা সবাই ব্যান্ডে ওনার সেই গানটি শুনেছি, আর তারপর তোমার একটা ভার্সন বেরোলো, কতটা চ্যালেঞ্জিং ছিল? কোনো কম্পিটিশন তো নেই এখানে। এটা তো আমার সৌভাগ্য যে আমার যে গানটা আমাকে দিয়ে ফিমেল ভার্সন গাওয়ানো হয়েছে, সেটির মেল ভার্সন কৌশিক গাঙ্গুলিকে দিয়ে গাওয়ানো হচ্ছে। তো সেটার থেকে প্রিভিলেজ ব্যাপার কিছু হতে পারে না। তো সেক্ষেত্রে ভয় তো আছেই, কারণ এই গানটি অলরেডি এত বিখ্যাত একটি গান, তো সেটার রিমেক করা, একটা মুভিতে ইউজ করা, সেটা একটা বড় ব্যাপার। কিন্তু আমার মনে হয় যেহেতু গানটি দর্শকদের সাথে খুব ভালোভাবে মিলিয়ে যাবে, গানটি মানে দর্শকরা খুব ভালোভাবে এই গানটির সাথে নিজেকে মিলিয়ে নিতে পারবেন। কারণ কি, আমাদের সবার মধ্যেই তো, আমরা তো সবাই এক, অনেককে নিয়ে বাঁচি একটা মনের মধ্যে। তো সেই ব্যাপারটা খুব সুন্দর করে পোর্ট্রে করা সিনেমাটিতে। তো আশা করি সবার ভালো লাগবে। 2 লাইন গানটা হয়ে যাক। একদম একদম। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। রস খাইয়া হইয়া মাতাল, ওই দেখো হাত ফসকে যায় ঘোড়ার লাগাম। সেই লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা, লাগাম খানা ধরে দেখো কুঞ্জনা কুঞ্জনা। তোমার ঘরে বসত করে কয়জনা মনে জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। তোমার ঘরে বসত করে কয়জনা, বহু প্রচলিত একটি গান। আর আজ সত্যি বলে সত্যি কিছু নেই সিনেমার এই গান রিলিজ হলো। দাদা, আপনার কাছে যে প্রশ্নটি করব, বহুল প্রচলিত এই গানটি, সেটি কি আবার নতুনভাবে সিনেমার দ্বারা পরিচালনা করা হচ্ছে, মানুষের কাছে ঠিক কতটা অ্যাকসেপ্টেবল হবে? দেখুন, বহুল প্রচলিত গানের এটা একটা সুবিধে, কারণ অলরেডি মানুষ এটা শুনেছেন, ভালোবেসেছেন, এবং খুব ইন্টারেস্টিংলি এটা অনেকে লালন গীতি হিসেবে জানেন, কিন্তু লালনের গান এটা নয়। এটা অ্যাকচুয়ালি জাহিদ আহমেদ বলে একজন, তার লেখা এবং সুর করা। এবং এই গানটা নিয়ে আরও পড়াশোনা করতে করতে আমি যেটা জানতে পারলাম, এবং তার ফলে তার কাছ থেকে রাইট নেওয়াটাও অনেক সহজ হলো। একটা অ্যাকসেপ্টেন্স তো অলরেডি গানটার আছে, কিন্তু গানটা সিনেমার পরিপ্রেক্ষিতে, সিনেমার পরিকাঠামোতে কীভাবে আসছে সেইটা খুব ইন্টারেস্টিং। এবং এই গানটা এই সিনেমার জন্য অপরিহার্য। এই গানের বদলে অন্য কোনো গান ব্যবহার করা যেত না, এতটাই অপরিহার্য। কারণ যে অরিজিনাল টেক্সটটা, সেই টেক্সটটা আমরা
ভাঙছি তো স্ট্রাকচারালি, এই ভাঙনের সাংগীতিক বহিঃপ্রকাশ হলো এই গান। তোমার ঘরে বসত করে কয়জন, এই 12 জনকে যে আমরা দেখছি, 12টা চিন্তা, একটা মানুষের 12টা আসপেক্ট 12 জনের মাধ্যমে তার ম্যানিফেস্টেশন হচ্ছে। সো খুবই ইন্টারেস্টিং একটা অ্যানালজি, খুব ইন্টারেস্টিং একটা মেটাফর গানটার মধ্যে দিয়ে বেরিয়ে আসছে। এবং এই নতুন পরিপ্রেক্ষিতে মানুষ হয়তো গানটাকে নতুন চশমা দিয়ে দেখবে এবং উপলব্ধি করবে। আপনাকে অনেক ক্ষেত্রে দেখা গেছে থ্রিলার সিনেমা বেশি করেন, সেখানে একটি সোশিও পলিটিক্যাল সিনেমা, এরপর উইঙ্কেল টুইঙ্কেল সেটিও একটি সোশিও পলিটিক্যাল সিনেমা হতে চলেছে। তাহলে কি এবছর আমরা সৃজিত মুখার্জির কাছ থেকে সোশিও পলিটিক্যাল সিনেমা উপহার পেতে চলেছি? আমি জানি না, মানে এটা কোনো জবাব আমার কাছে নেই, কারণ আমি ওরমভাবে ঠিক প্ল্যান করি না যে আমি এই ধরনের ছবি করব বা থ্রিলার করব বা এইটা করব বা ওইটা করব। যখন যেটা ইচ্ছা হয় তখন সেটা করি। লাকিলি আমার পুনরাবৃত্তি করার একটা ফোবিয়া আছে, আই হেট রিপিটিং মাই সেলফ। সো আমি দেখুন, আপনি যদি আমার ফিল্মোগ্রাফি দেখেন, 22 শ্রাবণের পরেরটা কিন্তু আবার হেমলক সোসাইটি, আবার বহু বছর পর গিয়ে থ্রিলার করলাম চতুষ্কোণ, আবার একটা গ্যাপ, আবার বিঞ্চিতা গ্যাপ, তার মধ্যে জাতিস্বর আসছে, রাজকাহিনী আসছে। সো আমি বিবিধ বিষয় নিয়ে ছবি করতে ভালোবাসি। এই মুহূর্তে অবভিয়াসলি লাস্ট ইয়ার আমরা যদি দেখি, টেক্কা, পদাতিক, অতি উত্তম, তিনটে ঘরানার ছবি। এই বছরও শুরু হচ্ছে সত্যি বলে সত্যি কিছু নেই। উইঙ্কেল টুইঙ্কেল আমি জানি না এই বছর মুক্তি পাবে কিনা, হয়তো এক বছর ফেস্টিভ্যালে ঘুরবে। কিন্তু আমার লহ গৌরাঙ্গের নাম রে, যেটা এই বছর করার কথা, চৈতন্য মহাপ্রভুর বায়োপিক, সেইটা আবার ঐতিহাসিক ছবি। সো এই ভিন্ন স্বাদের ছবি নিয়ে আমি চেষ্টা করি যতটা বিবিধ রাখা যায় ফিল্মোগ্রাফি। এক রুকায় ফ্যাসলাতেও আমরা দেখেছি 12 জন পুরুষ ক্যারেক্টার, এখানে দেখা যাচ্ছে 2 জন ফিমেল ক্যারেক্টার রয়েছে। এটি হঠাৎ করে আপনার কেন মনে হলো যে আমি 12 জন মেল ক্যারেক্টার রাখবো না, 2 জন ফিমেল ক্যারেক্টারকে রাখবো? না, এটা হঠাৎের ব্যাপার না। ব্যাপারটা হচ্ছে যে এই টেক্সটের নানান রকম ইন্টারপ্রিটেশন হচ্ছে। এরকম ইন্টারপ্রিটেশন হয়েছে যেখানে 12 জনই মহিলা, এরকম ইন্টারপ্রিটেশন হচ্ছে এখানে 12 জন আফ্রিকান আমেরিকান মানুষ, 12 জন মানে একদম অ্যাবরিজিনাল মানুষ, তারপর আবার অন্য ক্ষেত্রে কিছু স্পেসিফিক প্রফেশন ধরে করা হয়েছে। সো টেক্সটার মজাটাই হলো টেক্সটার যে টেমপ্লেটটা, সেই টেমপ্লেট আপনি যে কোনো ধরনের গল্প বলতে পারেন। কামিং ব্যাক টু মাই ইন্টারপ্রিটেশন, আমার মনে হয় যে প্রেজুডিসগুলো নিয়ে কথা হচ্ছিল, সে প্রেজুডিসের মধ্যে দুটো বিশেষ প্রেজুডিস আমার যদি এক্সপ্রেস করতে হতো, আমার মহিলা চরিত্রের প্রয়োজন ছিল। সেই জন্যই সৌরসিনী এবং অনন্যার আগমন। একদমই তাই। তোমার ঘরে বসত করে কয়জনা, সবার মুখে খুব প্রচলিত গান, 2 লাইন যদি আপনি গান। আমি তো গান গাইতে পারি না। আমি আগে গাইতাম, এখন গান গাওয়া ছেড়ে দিয়েছি। এটা সাম্প্রতিক দুর্ঘটনার পর, হ্যাঁ, তো গাইতাম টুকটাক, কিন্তু এখন আর গাই না। অনেক ধন্যবাদ সৃজিত আমাদের সঙ্গে কথা বলার জন্য। সৃজিত মুখার্জি ছবিতে গানের ব্যবহার নিয়ে সবাই জানেন, এবং সেখানে গান ও প্রয়োজনেই ব্যবহার করে, এবং যেখানে যেখানে ছবির গল্পকে এগিয়ে নিয়ে যাবে সেই জন্য ব্যবহার করে। এরকম একটা দমবন্ধ করা ছবিতে, রুদ্ধশ্বাস একটা ছবিতে, এই গানটা খুব বড় রিলিফ। এবং এই গানটা যে দেহতত্ত্বের কথা বলে, যে ভাবনার কথা বলে, সেইটা এই ছবির মধ্যে পরিপূর্ণভাবে রয়েছে। কাজে সেইটাকেও মেলাবে, এবং আমরা দর্শকের মতোই কিন্তু আগ্রহ নিয়ে এই 12 জন অভিনেতা বসে আছি যে কীভাবে গানটাকেও ব্যবহার করলো সেটা দেখার জন্যে। কারণ আমরা তো দেখিনি গানটা, আমরা তো অভিনয় করে চলে গেছি, আমাদের বিভিন্ন মুহূর্তগুলোকে নিয়েই গানটা তৈরি হবে। সেইটা দেখার জন্য আমি অপেক্ষা করে আছি, এবং এইটা বেশ বুঝতে পারছি যে এই গানের যে দর্শন, সেটা এই ছবিকে এক ঝটকায় অনেক গভীরে নিয়ে যাবে। যেটা ট্রেলার দেখেও আমরা অনেকটা অনুভব করতে পারছি। ট্রেলারের পিছনে হ্যাঁ, ট্রেলার তো নিজের মতো করে সাজানো হয়। ছবিতে যখন আসে তার পজিশন যেটা থাকবে, তার যেভাবে তাকে প্লেস করা হচ্ছে ছবির মধ্যে, যেই সময়টাতে গল্পের যে জায়গায় দাঁড়িয়ে, তাতে গানের মাহাত্ম্য অনেক বেড়ে যায়। আমার ধারণা সৃজিত সেরমভাবেই একটা গান চাই বলে গান রাখবে বা প্রমোশনের জন্য সেটা করবে না। এরপর আবার যদি কেউ এটা করে, সেটা 4 জন মহিলা রাখতে পারেন, বা 11 জন মহিলা 1 জন পুরুষ করতে পারেন, তাতে ছবির কিছু পরিবর্তন ঘটে না। এটা মানে যেখানে পুং হরমোন নিয়ে কথা হচ্ছে, কাজে সেখানে এই লিঙ্গটা অন্য জায়গায় পুরো, এবং ভাবনা চিন্তা সব কিছুই অন্য জায়গায়। এখানে নারী পুরুষের ঘটনাটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়, এখানে ওই 12টা মাথা খুব ইম্পর্ট্যান্ট, 12টা অবস্থান খুব ইম্পর্ট্যান্ট,
এবং সেটাই এই ছবিটার মধ্যে আসবে। আমি বাংলা নাটকটা দেখিনি, আমি হিন্দি ছবি দেখেছি, বহুবার দেখেছি, ইংরেজিটা দেখেছি। আমি এটুকুনি বলতে পারি সম্পূর্ণ অন্য আঙ্গিকে অন্যভাবে সৃজিত এটা উপস্থাপনা করার চেষ্টা করেছে এবং তার নিজস্বতা দিয়ে এবং আজকের দিনে কন্টেম্পোরারি করে তুলেছে খুব কড়াভাবে। আমি বেশ কিছু জায়গায় শঙ্কায় ছিলাম সেন্সরশিপ নিয়ে, যে আটকে দেবে না তো, হয়তো সামান্য কিছু কাটছাট করতে বলেছি এবং বলতোই, কিন্তু বাকি যা কাটলো না সেটা সমাজের জন্য খুব গুরুত্বপূর্ণ। ধন্যবাদ। মানে গানটা আলাদা করে ইম্পর্ট্যান্ট নয় আমার কাছে। আমার কাছে সবসময় মনে হয় যখন কোনো একটা জনপ্রিয় গান, সেটা রবীন্দ্রসঙ্গীত হতে পারে, সেটা লোকসঙ্গীত হতে পারে, সেটা অন্য যে কোনো আধুনিক গান হতে পারে, সেইটাকে আপনি ছবির প্রেক্ষিতে কিভাবে ব্যবহার করছেন, তো সেইটা আমার কাছে ইম্পর্ট্যান্ট। যে মানুষ গানটা তো বহুবার শুনেছে, তো ঠিক আবার যদি ওই গানটাই মানুষ শোনে তাহলে মানুষ চার্মড হবে কেন? মানুষ চার্মড হবে তখনই যখন চলচ্চিত্রে যেটা বলা হচ্ছে যে থিমটা, সেটার সঙ্গে গানটা যাচ্ছে কিনা। তো আমার ধারণা, আমরা যেহেতু ছবিতে অভিনয় করেছি, আমরা একটা আন্দাজ করতে পারছি যে সৃজিত ওটা কীভাবে ব্যবহার করেছে, এবং আমার মনে হয় আমার আন্দাজটা সঠিক, এবং সেইটা নিশ্চয়ই আমাদের কাছে যেরকম পৌঁছেছে সেরকম দর্শকের কাছেও সেই কমিউনিকেশনটা হবে। আমার মনে হয় না একজন নির্দেশক সব রকম কাজ করবে, এবং সৃজিত কিন্তু আমার মনে হয় সবসময় খুব অন্যরকম কাজও করেছে। যেমন তুমি যদি মৃণাল সেনকে নিয়ে ওর ছবিটার কথা বলো, ইটস আ ওয়ান্ডারফুল ছবি, মানুষ দেখেনি ছবিটা, কিন্তু পদাতিক খুব ভালো ছবি, খুব ভালো ছবি। এবং সেইটা আমার সবসময় মনে হয় যে সৃজিতের আরও একটা বড় গুণ হচ্ছে খুব সিনেমাটা মাথায় রেখে বানায়, যে এটা ইটস সামথিং বিগ। সেইটা আমাকে খুব আকৃষ্ট করে, এবং পার্টিকুলারলি এই ছবিটার ক্ষেত্রে আমার মনে হয় যে সৃজিতের যে পুরনো, ওর যখন শুরু করেছিল তখন যে জিল, যে উৎসাহটা ওর ছিল স্ক্রিপ্টের মধ্যে, ওর রিসার্চের মধ্যে, শুটিং করার সময়, অ্যাক্টরদের সঙ্গে কমিউনিকেশনের সময়, সেইটা কোথাও সেই ফ্লেভারটা পাওয়া গেছে। দেখুন, অল্প বিস্তর মেসেজ প্রত্যেকটা চিত্রনাট্যেই থাকে, তো এখানে অনেক রকম ইস্যু তুলে ধরা হয়েছে, কিন্তু শুধুমাত্র ইস্যু হাইলাইট করা বা মেসেজ দেওয়ার জন্য তো নয়, এটা বিনোদনের জন্য করে। এটা এন্টারটেইনিং একটা ছবি, যেটা সাবজেক্ট আমরা সকলেই জানি ইন্সপায়ার্ড বাই এক রুকা হুয়া ফয়সলা বা ইন্সপায়ার্ড বাই 12 অ্যাংরি ম্যান, এরকমও বলা যেতে পারে। তো সেখানে সৃজিত অবশ্যই নিজের মতন করে চিত্রনাট্য লিখেছেন, নিজের মতন করে যা যা চেঞ্জ করার, নিজের মতন করে অ্যাডাপ্ট করা, সেগুলো উনি করেছেন। এবং হ্যাঁ, আজকে আমরা এই অলরেডি বিখ্যাত এই গানটার আরেকটা ভার্জন লঞ্চের জন্য এক জায়গায় হয়েছি। আগে যেটা বললাম, সৃজিতদা নিজের মতন করে র্যাপ করেছেন এবং নিজের একটা অরিজিনাল চিত্রনাট্য লিখেছেন, তাই জন্য অনেক রকম চেঞ্জ থাকবে। তো সেই কারণেই হয়তো এখানে 10 জন পুরুষ এবং 2 জন মহিলা। থ্যাংক ইউ। তোমার সঙ্গে বসত করে কয়জনা, বহুল প্রচলিত একটি গান, আর নতুন করে সেটি আসতে চলেছে সত্যি বলে সত্যি কিছু নেইতে। কথা বলে নেব কৌশিক দার সঙ্গে। কৌশিক দা, তোমার ঘরে বসত করে একটি গান, এর আগে তোমার ব্যান্ডের পক্ষ থেকেও গানটি, আমার ব্যান্ডের না, ওটা আমার সোলো একটা লাইন আপ ছিল। হ্যাঁ, একদম তাই, ঠিক। আবার হ্যাঁ, মেলবোর্ন। হ্যাঁ, কি মনে হচ্ছে যে এই সিনেমার সাথে এই গানটি কতটা পরিচিত, আর সেই পপুলারিটি কি ধরে রাখতে পারবে তোমার ঘরে বসত? একদম। সৃজিতদা সবসময় সুন্দরভাবে সব কিছু ভাবে। আমার যেটা সবচেয়ে আজকে বেশি এখানে বেশি ভালো লাগলো, যে এই গানটা সম্পর্কে একটা ভুল তথ্য এতদিন মানুষের কাছে ছিল, যে গানটা লালন ফকিরের। আমিও সমস্ত অনুষ্ঠানে মানুষদের জানানোর চেষ্টা করেছি গানটা জাহিদ আহমেদের, এটা লালন ফকিরের নয়। সৃজিতদা কিন্তু এই গানটার মাধ্যমে একটা বার্তা দিল যে আমাদের একটা গান সম্পর্কে মানুষের অনেক অনেক ভুল ধারণা থাকে, গানটার লেখক কে লিখেছেন, তার মূল কোথা থেকে। আজকে সেটা অনেকটা দূর হলো সৃজিতদার মধ্যে দিয়ে। মানে সৃজিতদার তো একটা বিরাট বড় ক্রাউড রয়েছে, প্রচুর মানুষ দেখেন সৃজিতদার ছবি, তাদের কাছে একটা দারুণ বার্তা পৌঁছলো। এবং আমি খুব খুশি এটাতে যে এতদিন বাদে অরিজিনাল যিনি ক্রিয়েটার গানটার, তার নামটা মানুষের কাছে পৌঁছলো। আর দেখো, এই গানটা আমার খুব কাছে, আমার ভীষণ প্রাণ, মানে আমার হৃদয়ের কাছের গান। আমি যখন আমার কলেজ লাইফে আমার যখন ব্যান্ড শুরু করছি, তখন আমি কিংকর্তব্য বিমূঢ় বলে একটা অ্যালবাম শুনেছিলাম, যেই অ্যালবামটায় বাংলা ওদের ব্যান্ডটার নাম ছিল, এবং সেটাতে আনুশে আনাদেল এই গানটা গেয়েছিল।
এবং সেই সময় থেকে গানটা আমার ভীষণ পছন্দের। আমিও খুব আমার খুব ইচ্ছে ছিল গানটা আমি কোনোদিনও রি-রেকর্ড করবো। তো পরবর্তী ক্ষেত্রে আমি 2017-18তে গানটা রি-রেকর্ড করি এবং সেটার মিলিয়ন এখন কোটি ভিউ, মানে কয়েক কোটি ভিউজ ওটা গানটা। এই গানটাই যে আবার আমাকে রেকর্ড করে ফিরে আসতে হবে, মানে এই গানটাও আমি যেমন গানটাকে ভালোবাসি, এই গানটাও আমাকে খুব ভালোবাসি, তাই বারবার ফিরে ফিরে আসে আমার কাছে। নতুন আর্টিস্ট রাপুর্ণা, ফিমেল ভার্সন তার, মেল ভার্সন তোমার, কতটা মনে হয়েছে যে রাপুর্ণার সঙ্গে নিজেকে? এটার যে কোনো মনে হওয়ার কোনো জায়গাই নেই, কারণ রাপুর্ণা ওর নিজস্বতা দিয়ে গানটা গেয়েছে, ভালোবাসা, নিজস্বতা এবং বাঁধন দিয়ে ওর গানটা গেয়েছে। ওর গানটা এক রকমের শুনতে লাগবে, আর আমার গানটা আমার শ্রোতারা যেভাবে আমাকে দেখে এসছে, শুনে এসছে, তাদের একরকমভাবে ভালো লাগবে। কিন্তু একজন শ্রোতা হিসেবে, শিল্পীর বাইরে গিয়েও শ্রোতা হিসেবে আমার রাপুর্ণার গাওয়াটাও খুব ভালো লেগেছে। আমার গাওয়াটা তো দর্শকরা বলবেন কেমন তাদের লেগেছে, কিন্তু রাপুর্ণার গানও আমার খুব ভালো লেগেছে। আমি আশাবাদী রাপুর্ণা কিন্তু এরপরে আরও অনেক কাজ করবে আমাদের ইন্ডাস্ট্রিতে। 2 লাইন প্লিজ, গানটা হয়ে যাক। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। একজনে ছবি আঁকে এক মনে ও হয় মন, আরেকজনে বসে বসে রং মাখে। আবার সে ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা, সে ছবিখান নষ্ট করে কোনজনা কোনজনা। তোমার ঘরে বসত করে কয়জনা মন জানো না, তোমার ঘরে বসত করে কয়জনা। এভাবেই যেন কোটি কোটি বছর ধরে এই গানটি সবার মনে বসত করতে থাকে। অনেক ধন্যবাদ কৌশিক দা। আমার এই গানটির সঙ্গে পরিচিতি ঘটে 2003-এর শেষে বা 2004-এর একদম গোড়ায়। আমরা একটি টেলিফিল্মের শুটিং করতে গেছিলাম। টেলিফিল্মটি অভিনয় করছিলেন এবং টেলিফিল্মটি প্রযোজনাও করছিলেন নিমা রহমান। আমরা সকলেই চিনি নিমা রহমানকে, বাংলাদেশের ভীষণ জনপ্রিয় অভিনেত্রী এবং বাচিক শিল্পী। অঞ্জন দত্তের সঙ্গে ওনার বিখ্যাত একটি অ্যালবাম আছে প্রিয় বন্ধু বলে। তো নিমা আপা আমাদের একটি টেলিফিল্ম প্রডিউস করছিলেন, সেটার অভিনয় করতে আমরা মেরিকে গেছিলাম। সেখানে উনি আমায় প্রথমে একটি অ্যালবাম দেন, এটা শুনে দেখিস বলে, বাংলা বলে একটি ব্যান্ড। অ্যালবামটির নাম কিংকর্তব্য বিমূঢ়। তখন আমি কাউকেই চিনতাম না, অর্ণব চৌধুরী সায়ান বা অনুষা আনাদিল কাউকেই চিনতাম না। পরবর্তীতে তারা সকলেই বন্ধুস্থানীয় হয়ে উঠেছেন, কিন্তু তখন কাউকেই চিনতাম না। এই অ্যালবামটি শুনি এবং এটা শুনে এই গানগুলো যে এভাবে গাওয়া যায়, এরকম যন্ত্রণার সঙ্গে সেটা কল্পনা করা যায় না, করতে পারতাম না। তখন শুনে প্রচণ্ড মুগ্ধ হই এবং ওদের সঙ্গে আলাপ করার ইচ্ছে প্রকাশ করি। সেটা তখনই হয় না, সেটা হতে হতে আরও বেশ কয়েক বছর সময় যায়, কিন্তু গানগুলি প্রচণ্ডভাবে প্রিয় হয়ে যায়। এবং ওই অ্যালবাম থেকে অনেকগুলি গানই আমি নিজেও বিভিন্ন অনুষ্ঠানে গেয়েছি। তারপর থেকে গানগুলি খুব জনপ্রিয় হয়ে উঠেছে, অনেকে অনেক অনুষ্ঠানে গাইছেন। তারপর পরেই অনুষেও বোধহয় কলকাতায় একটা অনুষ্ঠান করতে এসেছিলেন, তখন উনিও গানটি। এবং তারপরে মানে গানটি জাস্ট থেকে যায়, গানগুলি ওই অ্যালবামের নিজের সঙ্গে থেকে যায় এবং বারবার বিভিন্ন জায়গায় ব্যবহৃত হতে দেখেছি। এবং এই ছবিটির ক্ষেত্রে ভীষণ তাৎপর্যপূর্ণ, তার কারণ সত্যি ব্যাপারটাকে, সত্য জিনিসটাকে যদি একটা মানুষ হিসেবে ধরি, তাহলে সে সত্যের বিভিন্ন দিক থাকে। একটা সত্যের মধ্যে অনেকগুলো সত্য লুকিয়ে থাকে। সেরকমই গানটাও কিন্তু সেটাই এক্স্যাক্টলি বলছে যে তোমার ঘরে বাস করে কয়জন, তোমার ঘরে বসত করে কয়জন। সো একটা মানুষের মধ্যে আসলে অনেকগুলো মানুষ মিশে থাকে। ঠিক তেমনিভাবে একটা সত্য একরৈখিক সত্য হয় না, সেই সত্যের মধ্যে অনেকগুলো সত্য লুকিয়ে থাকে। সেই জন্য এই দুটো গানের, এই গানটির এবং এই ছবিটির যে মেলবন্ধন, সেটা খুব যথাযথ হয়েছে বলে আমার মনে হয়। দেখো, এই গানটা এই ছবিতে কিভাবে আসছে আমরা কেউ জানি না আসলে, আমরা যারা অভিনয় করেছি, কারণ এটা তো লিপে নেই। এবং গানটা আমি এটা জানি যে গানটা দুবার আসবে, দুটো ভার্সনে আসবে, কিন্তু কোথায় এক্স্যাক্টলি আসছে এবং গানটার সঙ্গে আমরা সবাই পরিচিত, এবং গানটা এই ছবিটাতে কোথায় কোন জায়গাটা আসবে সেটা তো একটা আলাদা ব্যঞ্জনও তৈরি করবে। তো ঠিক এক্স্যাক্ট কী হবে সেটা তোমাদের সঙ্গে আমিও দেখবো। প্রথম যখন গানটা শুনেছিলাম, এই গানটা তো অনেক দিন আগে শুনেছি, অনেক ছোটোবেলা দিয়ে শুনেছি গানটা অ্যাকচুয়ালি। তো ফলে এবং গানটা প্রথম শোনা থেকেই খুব ভালো লাগার পছন্দের একটা গান। তারপরে নানান গায়কের গলায়, অনেক মেঠো জায়গায়, নানান রকমভাবে গানটাকে আমি শুনেছি, এবং আমার ধারণা যে ঠিক জায়গায় গানটা একটা আশ্চর্য দোতনা তৈরি করে। এই ছবির ক্ষেত্রেও তাই হবে। ক্যামেরায় অরিন্দম ভদ্রের সঙ্গে শুভাঙ্গী মুখোপাধ্যায়, কলকাতা টিভি।
আজকের কালার বার এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। আমাদের এই স্পেশাল বুলেটিন কেমন লাগছে আপনাদের কমেন্ট করে জানান আমাদের ফেসবুক পেজে, ইনস্টাগ্রামে, ইউটিউবে এবং এক্স হ্যান্ডেলে। এছাড়াও ফলো করতে ভুলবেন না আমাদের ওয়েবসাইট কলকাতা টিভি অনলাইন। কলকাতা টিভি, রাত দিন 7 দিন।